একটু দরজায় শব্দ যদি একটু জোরে জোরে করে রাগ উঠে যায়, আমার অনেক রাগ উঠে। এমনকি মাঝে মাঝে বকাও দেই আমি, মানে শব্দটা এখন সহ্য হয় না ওই ঘটনাটার পর থেকে। এরপরে আপনার সাথে প্রথম এই ব্যাপারে যোগাযোগ করে কারা, বা প্রথম আপনার কখন মনে হয় যে না এখন আমাকে আসলে কাজে বের হতে হবে, আমার কিছু একটা নিজের জন্য আর্ন করতে হবে? আমার একটা কথা খুব মনে আছে যে রাজার বাড়ির মাঠে অ্যাকশন 8 কে নাম ও সুমাইয়া নামের কেউ আমাকে একটা সিগনেচার করে দিয়েছিল একটা হলুদ কাগজের উপরে। আচ্ছা, এটা আমি খুব যত্নে রাখছিলাম, আর নাম্বারটা দিছিলাম আমার ভাইয়ের ওইখানে। আচ্ছা, কিন্তু আমি তো ফোন বেশি ব্যবহারও করি না, ফোন নাড়াচাড়াও করি না, অভ্যাস নাই। ফোন কিনে দিলে কি, আমি ফোন চার্জ দেই না, ফোন বন্ধই থাকে বেশিরভাগ। আচ্ছা, তো যোগাযোগ করতে পারছিল না কেউ? দোষ আমারও ছিল। আর আমি বেশিরভাগ সময় চেষ্টা করতাম যে চাকরিটাই লাগবে। আমি হেমায়তপুরে গেছি, উলাইলে গেছি, আমি রিক্সার ঝাঁকি নিতাম না। ও এর মধ্যে আরেকটা কথা বলি, যে ওই যে বেতন দিল না আমাদের, ওই যে কোন জায়গায় জানি, ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে যখন বেতনটা দিল, ওই যে 3 মাসের বেতনটা, 3 মাসের বেতনটা যখন নিতে গেছিলাম, পরে আমার ভাইয়া কিন্তু, আমার ভাই আমার চেয়ে নিম্নে 13 থেকে 14 বছরের ছোট বয়সে। আমার সেই ভাই বলছিল যে সিএনজিতে চল, কিন্তু আমি আপনার সাভার থানা স্ট্যান্ড থেকে আপনার ক্যান্টনমেন্ট পর্যন্ত হাঁটে গেছিলাম। আমি কোনো সাহস হয় নাই আমার কিছুতে উঠবো। মানে আপনার ভয় লাগতো না? সবকিছুতেই ভয় লাগতো? ভয় লাগতো। আর কিভাবে মানে ভয়গুলো মাথা চাড়া দিত? আমি বাইরে যখন আপনার সাথে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আপনার যে কোনো ধরনের শব্দ হলেই, একটু দরজায় শব্দ যদি একটু জোরে জোরে করে রাগ উঠে যায়, আমার অনেক রাগ উঠে। এমনকি মাঝে মাঝে বকাও দেই আমি, মানে শব্দটা এখন সহ্য হয় না। ওই ঘটনাটার পর থেকে আপনার কাজ করতে যেতে হতো তাহলে ভয়াবহ ভয় লাগার কথা, যে আমি কোথায় কাজ করতে যাব, কিভাবে কাজ করব? আমি একটা পরিবার যখন তার মাথার উপরে থাকে, তখন একটা কিন্তু চিন্তা অন্যরকম। আমি কিছুদিন বাদ দিয়ে যাইতাম আবার, যে হেমায়তপুর, তারপর আপনার উলাইলে, এখানে টিন শেডের ফ্যাক্টরি আছে কিন্তু, আচ্ছা, যে উপরে বিল্ডিং নাই, মানে একতলার উপরে জানি কোনো তালা না থাকে। আমি এই হিসাব সবসময়, ইটের ছাদ আপনার কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আমি যেই বাসায় থাকি সবসময় একতলা বাড়ি নেই, কোনো দোতলা বাড়ি থাকি না, থাকতে পারেন না আসলে? নেই না কখনো। এখন আগে নিচ্ছি, আগে 5 তলা 6 তলায় থাকছি, কিন্তু এখন আর নেই না, সব একতলা। পারলে আরও চেষ্টা করি যেন টিন শেড হয়। এই যে এখন যে বাসায় আছে এটা হলো একতলাই, আপনার উপরে ছাদ আছে, তাও যদি কেউ একটু শব্দ করে, মানে হয়তো যেমন টুলটা নিয়ে বসলে একটু টুলটা যদি টান দেওয়া হয়, সেটাও কিন্তু একটা শব্দ, প্রচুর মানে রাগ উঠে ওই সময়। আবার ধরেন আশেপাশের মানুষ যদি দরজাটা, যেমন আমাদের বাসা দিয়ে ঢুকতে একটা গেট, এই গেটের এই বাসার মানুষগুলোর মানে কোনো মানবতায় নাই, যেটা বলতে লাগে না, বলাটা উচিত না। কিছু কিছু মানুষ মানে ব্যবহারে জানে না, যে যেমন আমার বাসায় থাকতে পারে একটা অসুস্থ মানুষ, কিংবা ওনার বাসায় থাকতে পারে একটা অসুস্থ মানুষ। এটা বুঝতে লাগে যে খালি আমি এখানে একাই থাকি না, যতই হোক ওনার নিজস্ব বাড়ি, এটা বুঝতে লাগবে যে আশেপাশে মানুষই কিন্তু বাস করে, সুবিধা অসুবিধা সবারই থাকে। এত জোরে জোরে শব্দ করে তখন তো আমি আবল তাবল বকে, কিন্তু সরাসরি তার বলতে পারি না, মানে মনেই, মানে আগের মতো এখন আর সহ্য টহ্য হয় না। কিভাবে হবে আসলে এমন একটা ঘটনার পরে? দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে মানসিক ট্রমা আমরা যেটাকে বলি, মানসিক অবস্থাটা, শারীরিক অবস্থা তো আছেই। রানা প্লাজার ঘটনায় শারীরিকভাবে অনেকের অনেক রকম ক্ষতি হয়ে গেছে, যেটা আজীবনে আর কখনো পূরণ হবে না, এবং সেটাও কিন্তু একটা মানসিক ট্রমা হিসেবে আপনার ভেতরে, আপনার শারীরিক যে কোনো কিছু মানসিক ট্রমা হিসেবে আপনার শরীরের ভিতরেও কাজ করবে, এবং শরীরের অবস্থানটাও মানসিক ট্রমা হিসেবে কাজ করে। তো এই মানুষগুলা যারা ওই 2টা 3টা 4টা ঘন্টা ওই বদ্ধতার মধ্যে ছিলেন, যখন জীবনটা হাতে নিয়েছিলেন, যখন মনে হয়েছিল যে আসলে আমি বেঁচে আছি কি নেই তার মাঝখানে আছি, সেই সময়ের মানুষগুলো আসলে কোথায় যাবে?
তাদের তো পরবর্তীতে একটা কাজ করতে গেলে, এই যে উনি যেটা বলছিলেন যে এরপরে উনি রাস্তায় চলাফেরা করে একটা গাড়ি দেখলে ওনার ভয় লাগতো, একটা ছাদওয়ালা বাসা দেখলে। আর যেই মানবতার কথা উনি বললেন, এই মানবতা আমাদের পাশের বাড়ির লোকটা হয়তো দরজাটা একটু আস্তে লাগাতে জানে না, সেটা নিয়ে আমরা চিন্তিত বোধ করছি। অথচ এত বড় বড় ফ্যাক্টরি, এত বড় বড় কোম্পানির ওনাররা কোন মানবতা থেকে সামান্য সেফটি মেজারগুলো ঠিক রাখেন না, যেগুলোতে কর্মীদের মানবতা অনুযায়ী কর্মীদের একটু সুবিধা হবে, যে যদি কোনো বাজে ঘটনা ঘটে তারা একটু দৌড়ে বের হয়ে যেতে পারবে। তাই তো এইটুক ব্যবস্থা যদি মানবতার সাথে কেউ করতে না পারে, সেটাকে বোধহয় ঠিক ব্যবসাও বলে না, সেটাকে কি বলে আমি রেহান রাসুল আমার মাথায় আসলেও আসছে না। এই যে কিছুক্ষণ আগেও আমরা আলোচনা করছিলাম অফ দ্য ইয়ার তাজরিন ফ্যাশন লিমিটেড, 24শে নভেম্বর 2012, অর্থাৎ রানা প্লাজার আগের, তাই না? তো একটা ঘটনা যখন ঘটে সেটাকেও আমরা ওভাবেই রেখে দিই যে থাক, এই ঘটনাটা তো ঘটে গেছে, পরে বোধহয় আর ঘটবে না। একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আমরা সেটাকে ওই অবস্থানেই রেখে দিই। আমরা কিন্তু তখন প্রতিবাদটা করি না, তখন বাইরে আসি না। আর যেই মানুষগুলা এখানে কাজ করে, গার্মেন্টস সেক্টরে বিশেষ করে, তাদের কিন্তু ওই জায়গাটা নেই, প্রতিবাদ করার জায়গাটা নেই। তিনি চিন্তা করছেন আমার আজকে রাত্রের খাবার আছে কিনা। তো প্রতিবাদ করার যেই কষ্ট, যেই জায়গাটা, যেই স্যাক্রিফাইসটা, যেই ত্যাগটা যেটা আপনি করতে পারছেন, সেটা হয়তো ওনারা অনেক সময় করতেও পারছেন না। তো তাদের হয়েও আমাদের কিছু করার আছে। এবং এই কথাগুলো শুধু আপনাকে বলছি না, বা অ্যাকচুয়ালি আপনাকে বলছি না দর্শক, আমি বলছি সেই মালিক পক্ষকে, যাদের একটু বোঝা দরকার যে যাদের কাজকর্ম, যাদের হাতের কাজ, যাদের কোয়ালিটির মাধ্যমে আপনারা আজকে বড় বড় প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনারা আজকে বড় বড় বায়ার হয়ে যাচ্ছেন, সেলার হয়ে যাচ্ছেন, তারা যেই জায়গাটা থেকে আসছে সেই জায়গাটাকেই সম্মান করে না। আপনাদের একটু হলেও তো লজ্জা লাগা উচিত। এতটুকু মানবতা তো যে কোনো মানুষের মধ্যেই থাকা উচিত, একটা ভিক্ষুকের মধ্যেও থাকে, কিন্তু আপনাদের মতন বড় বড় মানুষদের মধ্যে যদি না থাকে, তাহলে আসলে মানবতার সংজ্ঞাই মাঝে মাঝে বদলে যায়।